ওয়েলকাম জানাচ্ছি সেন্ট জেমস ডে। আমি তোমাদের ক্লাস একটা আর কি রেকর্ড করেছিলাম, আবার আনএভয়েডেবল সার্কামস্টেন্সের কারণে এটা রিমুভ হয়ে গেছে, কিছু মনে করো না। আবার শুরু করছি, একটু দাগানো আছে, আর তোমাদেরও সুবিধা হবে আশা করছি। তো আমরা গতকালকে কি করেছিলাম, যে সুপার কিংডম নিয়ে আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা করেছিলাম, তাই না? তো সুপার কিংডমের ডিটেলস আমরা আজকে পড়বো। তো আমি বলেছিলাম সুপার কিংডম দুই ক্যাটাগরিতে আছে, সুপার কিংডম ওয়ান, সুপার কিংডম টু। তো সুপার কিংডম ওয়ান এর মধ্যে কি কি আছে দেখো তো, প্রোক্যারিওটা। তো প্রোক্যারিওটা মানে কি, আমি বলেছিলাম প্রো মানে হচ্ছে কি নতুন, বা প্রো মানে কি সুগঠিত। তো সুগঠিত জিনিস। ক্যারিওট মানে কি, ক্যারিওট মানে হচ্ছে নিউক্লিয়াস। তো ক্যারিওটা যার নিউক্লিয়াস আছে কিন্তু সেটা সুগঠিত না বা নতুন টাইপের, অপরিপক্ক, সেটাই হচ্ছে কি প্রোক্যারিওটা। এরা কি আদিকোষ, নিউক্লিয়াস সুগঠিত নয় বিশিষ্ট একটা হচ্ছে গিয়ে এককোষী আণুবীক্ষণিক জীব। তো তোমরা জানো এটা। তো আমরা জানি যে ইউক্যারিও সরি প্রোক্যারিওটার মধ্যে মাত্র একটা রাজ্য, সেটা কি মনে মনে রাখ। তো এখানে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি, কি কি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। পরীক্ষার সময় এটা আঁকার চেষ্টা করলে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করবো। তো টুকটাক আঁকতে জানলে এটা খুবই ভালো হয়, তাহলে টিচারদের কাছে খাতাটা নজর কাটা হয়। তো দেখো, আমি ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো ইতিমধ্যে দাগিয়ে রেখেছি। তো দেখো, মনে রাখতে কি কি আছে। আমরা যদি এই স্ট্রাকচার গুলো দেখতে থাকি, তাহলে আমরা কি দেখতে পাই, এটা হচ্ছে কি এককোষী, তাই না? আর ফিলামেন্টাস, ফিলামেন্ট মানে কি সুতা, ফিলামেন্ট মানে হচ্ছে কি সুতা। ফিলামেন্টাস মানে সুতা আকৃতির, মানে ধরো একটার পর একটা কোষ তুমি যদি লম্বালম্বি ভাবে মালার মতো করে বাঁধো, তাহলে দেখা যাবে সুতার মতো একটা আকার গঠন করবে, ওটাকে বলা হচ্ছে ফিলামেন্টাস। আবার অনেকে দেখা যায় যে আমরা সরকারি কলোনিতে থাকি বা কোয়ার্টারে থাকি, সেটাতে আমরা একতাবদ্ধ হয়ে থাকি, ঠিক তেমনি এরাও হচ্ছে কলোনিয়াল। তো এই ধরনের কোষে ক্রোম্যাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। আসলে আমরা নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দাতে দেখিনি। এটা হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়ার মেমব্রেন, যেটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। আর এটা হচ্ছে গোল্লাটা হচ্ছে নিউক্লিওলাস। এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত করবো। তো দেখো, এখানে হচ্ছে এই পর্দাটা থাকে না, মানে অপরিপক্ক নিউক্লিয়াস বলতে তুমি যেটা বোঝো, বা সুগঠিত নয় এমন নিউক্লিয়াস বলতে যেটা বুঝো সেটা। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার কোনো কিছুই নেই, শুধু আছে কি, আছে শুধু আমাদের একটা রাইবোজোম। তো দেখো, কোষ বিভাজন কোন প্রক্রিয়া হয়, উত্তর হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায়, মানে হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে যায়। আর সাধারণত কোন প্রক্রিয়াতে খাদ্য গ্রহণ করে, উত্তর হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আর কি প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে, উত্তর হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তাহলে আসো আমরা একটু আরেকটা জিনিস একটু বলি, খাদ্য গ্রহণ আর খাদ্য প্রস্তুত কিন্তু এক জিনিস নয়। যেমন মা আমাদের জন্য কোনো একটা খাবার প্রস্তুত করছেন, আর আমরা খাদ্য গ্রহণ করছি, মানে হচ্ছে আমরা খাদ্যটা খাচ্ছি। তো এই দুইটার মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তো আসলে একটু রিপিট করে কি কি বললাম, মনে রাখতে যারা আছে তারা কি এককোষী, ফিলামেন্টাস। তারপর কি কলোনিক্যাল। তারপর কি ক্রোমাটিন বস্তু হচ্ছে তেমন একটা থাকে, কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত না, কোনো অঙ্গাণু থাকে না, কিন্তু থাকে কি রাইবোজোম। আর কি প্রক্রিয়া খাদ্য প্রস্তুত করে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। বংশ বিস্তার করে কিভাবে, দ্বিবিভাজন প্রক্রিয়ায়। খাদ্য গ্রহণ করে কিভাবে, শ্বসন প্রক্রিয়ায়। আর উদাহরণগুলো কি কি, নীলাভ সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া। আশা করি মনে থাকবে, নীলাভ সবুজ শৈবালে সায়ানো ব্যাকটেরিয়া ওইটাই। এখন আসে সুপার কিংডম টু। সুপার কিংডম টু তে সবসময় থাকে কি, ইউক্যারিওটা। ইউ মানে হচ্ছে আছে, ক্যারিওট মানে নিউক্লিয়াস, আর ক্যারিওটা মানে হচ্ছে আছে চার, মানে নিউক্লিয়াস আছে চার। এটা হচ্ছে মূলত প্রকৃত কোষ, নিউক্লিয়াস সুগঠিত বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এরা এককভাবে বা কলোনি ভাবে দলবদ্ধ ভাবে থাকে। এখন তোমরা একটু মনে করে দেখো তো, আগের ক্লাসে আমরা কি বলেছিলাম, সুপার কিংডম টু তে কারা কারা আছে, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো দেখো, এখানে দুইটা ছবি আছে। এখানে দুইটা ছবি দেখলে আমরা বুঝতে পারছি যে এরা হচ্ছে মোটামুটি এককোষী, এবং বহুকোষী আরো অনেক জীব আছে। তো দেখো, এখানে বলা হয়েছে কি, এরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, এককও হতে পারে, কলোনিয়ালও হতে পারে, সুতার মতো আকৃতির হতে পারে, কিন্তু এদের নিউক্লিয়াসটা থাকে সুগঠিত, মানে হচ্ছে নিউক্লিয়াসের সব ধরনের অঙ্গাণু থাকে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ থাকে, আরএনএ থাকে, এবং কি থাকে, প্রোটিন থাকে। আর কি থাকে, সকল অঙ্গাণু থাকে। এখানে দেখো, এটা হচ্ছে অ্যামিবা, তোমরা ক্লাস 7 মনে হয় অ্যান্টামিবার চিত্র পড়েছো। আর দেখো, এখানে একটা ডায়াটম আছে, যেটা কিসের মতো দেখতে বলতো, পত্ররন্ধ্রের মতো দেখতে। আর এটা কি প্রক্রিয়া ই করে, সালোক সংশ্লেষণ করে সূর্যালোককে আবদ্ধ করে খাবার তৈরিতে সাহায্য করে। আর ডায়াটমটা কিন্তু এককোষী শরীর। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। অযৌন প্রজনন মানে কি, যেখানে আমার প্রজননের কোনো দরকার হচ্ছে না। আর কি বলতো,
শোষণ বা হচ্ছে গিয়ে ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে বলতে কি বোঝাচ্ছে? খাবার গ্রহণ। আমরা যেভাবে হচ্ছে কি খাবারটাকে গ্রহণ করি, সেটা হচ্ছে কি শোষণের মাধ্যমে গ্রহণ হয় বা ফটোসিনথেটিক পদ্ধতিতে। এখানে কিন্তু খাবার গ্রহণটাও হচ্ছে গিয়ে ফটোসিনথেটিক পদ্ধতিতে হচ্ছে। এটা মনে রেখো। আর কি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে অজানা প্রজনন মানে হচ্ছে আমরা ধরো কোনো একটা জিনিসের মধ্যে হচ্ছে প্রজনন এমনভাবে ঘটাচ্ছে যেটা হচ্ছে তোমার গিয়ে মানে কোনো ধরনের যৌন সংযুক্তি থাকছে না। মানে হচ্ছে কি কোনো মানুষই হচ্ছে গিয়ে তোমার কি বলে মানে কোন ধরনের জননাঙ্গের সাহায্যে কিংবা জননকোষের সাহায্যে খাবার তৈরি হচ্ছে না। আর কনজুগেশন কনসেপ্টটা কি? কনজুগেশন কনসেপ্টটা হচ্ছে যৌগনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। কনজুগেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটার মধ্যে জৈবনিকভাবে ভিন্ন। মানে হচ্ছে এরা জীবগত উৎসের থেকে ভিন্ন। মানে এরা হচ্ছে কি একই জীব থেকে বিলং করে না। কিন্তু হচ্ছে গঠন একরকম। গঠনটা কিন্তু এক। এরকম দুটি মানে ওরা হচ্ছে গিয়ে গঠনগতভাবে এক কিন্তু ওরা ভাই বোন না। এটা বুঝাতে চাচ্ছে আরকি। এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কিন্তু কোনরূপ ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামিসিয়াম, এককোষী ও বহুকোষী উপাদান। উদাহরণগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর লাস্টে যে আমরা ৩ টা রাজ্য পড়বো, ফানজাই, প্ল্যান্টি ও অ্যানিমেলিয়া। এই ৩ টা ঘয়ের জন্য সুপার ইম্পর্টেন্ট। খ। তার মানে কিন্তু আমি বলছি না যে তোমার হচ্ছে গিয়ে কি বলে আগেরগুলো ইম্পর্টেন্ট না, ওইগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তো দেখো ফানজাই আমরা ছোটবেলা থেকে যারা একটু মাশরুম টাশরুম খাই কিংবা হচ্ছে গিয়ে যারা ক্রিম অফ মাশরুম স্যুপ পছন্দ করি তাদের জন্য ফানজাইটা হচ্ছে গিয়ে অনেক ফেভারিট। তো ফানজাই এটা কিরকম, সব ফানজাই কিন্তু খাওয়া যায় না, সব মাশরুম কিন্তু আমরা খেতে পারি না, কিছু মাশরুম কিন্তু খুবই বিষাক্ত। তো দেখো এখানে আমরা ফানজাই নিয়ে আমরা কি কি কনসেপ্ট দেখতে পাই, কি কি দেখতে পাই? অধিকাংশ স্থলজ, মৃতজীবী ও বা পরজীবী। দেহ কি এককোষী বা অথবা মাইসেলিয়াম। মাইসেলিয়াম মানে কি? সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এই যে দেখো এখানে হচ্ছে কি তোমার মাইসেলির মতো মানে সরু সুতার মতো কিছু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এটা কি মাইসেলি বা সরু সুতা? তো দেখো এটা নিউক্লিয়াস কি সুগঠিত? অবশ্যই, কারণ এটা যেহেতু ইউক্যারিওটা। আর কি কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন দিয়ে গঠিত। কাইটিন নামক শক্ত বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ কিভাবে ঘটে? শ্বসন পদ্ধতি ঘটে। আর কি ক্লোরোপ্লাস্ট নেই। ক্লোরোপ্লাস্ট নেই, তাই তো ওরা মৃতজীবী বা পরজীবী। তাই না? মৃতজীবী মানে কি? যারা হচ্ছে মৃত বস্তুর উপর নির্ভরশীল। যেমন ধরো কোনো মৃত বা পচনযোগ্য অংশ যেটা হচ্ছে গিয়ে তোমার আর কোনোভাবে রিকভার করতে পারবে না। ওরা হচ্ছে ওই ধরনের মৃতজীবীর উপর নির্ভরশীল। আর পরজীবী কারা? পরজীবী হচ্ছে গিয়ে যারা অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে। এখন একটা প্রশ্ন আছে যে পরজীবীরা কি উপকারী? উত্তর হচ্ছে না। পরজীবী এরা সবসময় হচ্ছে কি নিয়েই থাকে, কিছু দিয়ে থাকে। তো এই কারণে হচ্ছে কি এরা উপকারী না। তো এখানে কিসের মাধ্যমে হচ্ছে বংশবৃদ্ধি ঘটে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। মানে এন সংখ্যক ক্রোমোজোমকে বলি হ্যাপ্লয়েড। তোমরা তো জানো। তো উদাহরণ কি কি? ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট উদাহরণগুলো। এখন আসো সবচেয়ে হট টপিক সমৃদ্ধ যেটা সেটা হচ্ছে প্ল্যান্টি। প্ল্যান্টি কি? প্ল্যান্টি মানে প্ল্যান্ট। আমরা তো জানি। তো এরা কি? এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এটা তো জানা কথাই। প্রকৃত নিউক্লিয়াস তো আমরা জানি ওদের সব ধরনের অঙ্গাণু থাকে। সালোক সংশ্লেষণটা অবশ্যই করে। এদের দেহে কি উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। অবভিয়াসলি এদের হচ্ছে ট্র্যাকেট ভেসেল সব থাকে। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তার থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। তাও আমরা জানি যে ওদের মধ্যে প্রজনন ঘটে। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন চরণ অ্যানাইসোগ্যামাস, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা দুইটা ওয়ার্ডের মধ্যে হচ্ছে গোলায় ফেলি। আর্কিগোনিয়াম নামে একটা ওয়ার্ড আছে, এটার সাথে আমরা অ্যানাইসোগ্যামাসটাকে গুলিয়ে ফেলি। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসে কতে? অ্যানাইসোগ্যামাস মানে কি? আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জ্বলন সম্পন্ন হয়। মানে কি? এদের আকার ডিফারেন্ট হতে হবে, আকৃতি ডিফারেন্ট হতে হবে এবং শারীরবৃত্তীয় ডিফারেন্স থাকতে হবে। এরকম দুইটা গ্যামেটের মাধ্যমে কি হয়? সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। উদাহরণ হচ্ছে সবুজ উদ্ভিদ। কাঁঠাল গাছ হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। কেন বলতো? এটার হচ্ছে তোমার মেইন কনসেপ্ট হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের বলতো কি? সেটা হচ্ছে বীজ আবৃত অবস্থায় থাকে না? ওকে। তো এটা আমাদের জন্য ঘতে ইম্পর্টেন্ট, কারণ মাঝে মাঝে হচ্ছে প্ল্যান্টি আর অ্যানিমেলিয়ার মধ্যে হচ্ছে গিয়ে তোমার তুলনা দিয়ে দেয়। তো আসো আমরা এখন অ্যানিমেলিয়া পড়ি। অ্যানিমেলিয়া দেখে অ্যানিমেলিয়া দেখে হচ্ছে কি কি বুঝি আমরা? অ্যানিমেলিয়া মানে হচ্ছে গিয়ে তোমার অ্যানিমালস বা হচ্ছে পশু। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এটা কি? নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। কেন বলতো? এখন মানুষের দেহে তো নিউক্লিয়াস থাকে এবং মানুষ তো বহুকোষী, আমাকে দেখে বুঝতেছো। কিংবা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে বুঝতেছো। কিন্তু তোমার পাশে পাশে যদি একটা বিড়াল হেঁটে যাচ্ছে তাকে দেখে বুঝতেছো। কিংবা নিজেকে দেখে বুঝতেছো, তাই না? যে আমরা বহুকোষী প্রাণী এবং আমাদের বডিতে যে কয়টা সেল আছে সব কয়টা সেলে প্রায় নিউক্লিয়াস আছে। এদের কোষে কোনো কোনো জড় কোষ প্রাচীর
প্লাস্টিড ও কোষ গহ্বর নেই, এটা তো বেসিক। আমরা জানি যে উদ্ভিদে কোষ প্রাচীর থাকে আর প্লাস্টিড থাকে। প্লাস্টিড থাকলে তো আমরা সবুজ হয়ে যেতাম, তখন আমরা কি করতাম, নিজের খাদ্য নিজে গ্রহণ করতে পারতাম, আর আমাদের তেমন একটা কোষ গহ্বর থাকে না। হেটারোট্রফিক এই ওয়ার্ডটাও খুব কয়ের জন্য এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্লাস্টিক না থাকা এরা কি করে, দুইটা কনসেপ্ট। হেটারোট্রফিক মানে কি, হেটারোট্রফিক হইতে গেলে তোমাকে পরভোজী হইতে হবে, মানে তোমাকে উদ্ভিদের জন্য খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে। আর কি করতে হবে, খাদ্য গলাধকরণ, মানে আমরা গলা দিয়ে গিলে খাই খাবারটাকে। তো হেটারোট্রফিক হওয়ার বৈশিষ্ট্যটা কি, একটা হচ্ছে কি তোমাকে পরজীবী হতে হবে, এবং হচ্ছে খাদ্য গলাধকরণ করে এমন হতে হবে। দেহে কে বিদ্যমান, জটিল তন্ত্রে বিদ্যমান। এরা প্রধানত যৌন জ্বলনের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এটা তো আমরা জানি। সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে মানব দেহে বা হচ্ছে যে কোনো প্রাণীর ক্ষেত্রে। এই কারণেই হচ্ছে গিয়ে পৃথিবীতে নতুন প্রাণ আসে। পরিণত ডিপ্লয়েড পুরুষ মানে টুয়াইস এন, এবং হচ্ছে গিয়ে স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। মানে হচ্ছে, আচ্ছা এখান থেকে দেখাই, এটা হচ্ছে বাবার টুয়াইসেন, এটা হচ্ছে মায়ের টুয়াইসেন। এখান থেকে আমরা পাই হচ্ছে একটা এন, এখান থেকে পাই হচ্ছে আমরা একটা এন। এই দুইটা এনের মিলনের ফলে হয় টুয়াইসেন। তারপর আমরা সেখান থেকে বংশবিস্তার করতে থাকি না, এটা তো তোমরা জানো এই কনসেপ্ট গুলো। তো আমরা কি দেখতে পাই, তারপর ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, অনেকগুলো ভ্রূণীয় স্তর থাকে কিন্তু আমাদের। আর উদাহরণ কি কি, প্রোটোজোয়া ব্যতীত, এইটা খুব ইম্পর্টেন্ট। কোনটা থাকতে পারবে না, উত্তর হচ্ছে প্রোটোজোয়া থাকতে পারবে না। এবার তো যত মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী আছে সবাই অ্যানিমিলের মধ্যে পড়ে। উদাহরণ দেখো, একটা কিউট বাঘ। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেলভিয়ার স্মিথ, নামটা একটু খেয়াল রাখবা, টমাস কেলভিয়ার স্মিথ, মানে টমাস কেলভিয়ার একজন একটা ব্যক্তি আর স্মিথ আরেকজন একটা ব্যক্তি, জীবজগতের প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেন। এটা ওনাদের একটা ব্যতিক্রম ক্লাসিফিকেশন। এবং মনেটাকে কি করেন, ব্যাকটেরিয়ার রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেন। কিন্তু এটার থেকেও পপুলার হচ্ছে গিয়ে মার্গিলিস হুইটেকারটা। তো এটা উপরের শ্রেণীতে তো আমরা জানতে পারবো, অনার্স লেভেলের মানুষজন জানতে পারে। এই গেল এটা। এখন দেখো, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আছে। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তাদের আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। কি পড়লাম আমরা, যেমন ধরো আগের ধাপ হচ্ছে এতটুকু এতটুকু বৈশিষ্ট্য ঘটতেছে, পরের ধাপ যেটা সেটাতে আরো একটু বৈশিষ্ট্য, তারপরের ধাপ যেটা সেটাতে আরো বড় বৈশিষ্ট্য। তো ঠিক সেভাবে এক মানে একটার পর একটা বৈশিষ্ট্য অ্যাড হচ্ছে, এবং একটার পর একটা রিফাইন্ড বৈশিষ্ট্য পাচ্ছ। যেমন তুমি ধরো একটা জায়গায় হচ্ছে গোয়েন্দাগিরি করতে গেলাম, তো তুমি হচ্ছে একটা সিক্রেট কোড পেলা, ওটা খুললা, খুলে দেখলাম এক্স। তারপর ওই এক্স কোড ধরে তুমি আগে আরেকটা কোড পেলা, সেখানে পেলা এক্স ওয়াই। তো ঠিক সেভাবে হচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে নতুন নতুন বৈশিষ্ট্য যোগ হয়। তো এটাই বলা হয়েছে, যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম। মানে হচ্ছে তোমার উপরের ধাপের, তোমার হচ্ছে গিয়ে উপরের ধাপ যেটা সেটা হচ্ছে একটু সিম্পল হয়, নিচের ধাপগুলো একটু কমপ্লেক্স হয়, এবং সেইটাতে হচ্ছে কি তত জীবের সংখ্যা বেশি হয়। মানে যেমন ধরো, তুমি হচ্ছে কি একটা ক্লাসে পড়ো, তো ক্লাসে হচ্ছে সবাই কারা, আমরা স্টুডেন্ট। তো আমাদের তো বৈশিষ্ট্য একটাই, সেই স্টুডেন্টের মধ্যে এক গ্রুপ থাকে কি সিআর বা হচ্ছে গিয়ে তোমার ক্লাস ক্যাপ্টেন। তারপর আবার আরেকটা গ্রুপ থাকে হচ্ছে নর্মাল স্টুডেন্ট, তোমার সেটাকে আবার রিলিজিয়নের ক্যাটাগরিতে ফেলতে পারি, বা কে কতটুকু পড়াশোনা করছে সেটার উপর ফেলতে পারি। তো তাহলে কি হচ্ছে, যেটা সবচেয়ে বড় গ্রুপ সেটার ভিতরে আমরা কি পাই, বৈশিষ্ট্য সংখ্যা কম, এখানে সবাই স্টুডেন্ট। আর কি, এখানে সবাই হচ্ছে গিয়ে পড়াশোনা করছে, বা হচ্ছে এটা কিন্তু সবাই স্টুডেন্ট, আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি মানুষ। তারপর এখান থেকে আমরা যখন আরেকটা গ্রুপ পাই, তাদের মধ্যে একটা গ্রুপ হলো সিআর, আর আরেকটা গ্রুপ হলো নর্মাল স্টুডেন্ট, তাহলে দুইটার বৈশিষ্ট্য ডিফারেন্ট হয়ে গেল। তারপর নর্মাল স্টুডেন্টের মধ্যে থেকে আমরা আরো গ্রুপ পাই, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। ঠিক তেমনই এক একটার উপরে একটা করে হচ্ছে গিয়ে তোমার বৈশিষ্ট্য তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ, আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি, এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। ঠিক, তুমি যত টিমস বানাবা ততটুকু তোমার প্রত্যেকটা টিমের লোক কমবে, তাই না? তো দেখো, একটি চিপসে প্রজাতির পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে। খুব ইম্পর্টেন্ট, কয়টা ধাপ, 7টা ধাপ। আর এটা কিন্তু সিঁড়ির মতো করে এভাবে লিখতে হয়, এভাবে যায়, এই যে এভাবে, এভাবে। তাহলে দেখো কি কি আছে, একদম সিঁড়ির মতো করে বেঁকা করে লিখতে হয়, এই যে এভাবে যাবে দাগটা, এই যে এভাবে যাবে। এখানে কি আসতেছে, প্রথমে রাজ্য, এটা হচ্ছে কিংডম। পর্ব মানে হচ্ছে বিভাগ, ডিভিশন। শ্রেণী, ক্লাস। বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এভাবে করে 7টা ধাপ আমরা মুখস্থ করবো এভাবে, রাজ্য, পর্ব, শ্রেণী, পর্ব, গোত্র, গণ, প্রজাতি। এবং প্রত্যেকটার বাংলা ইংলিশ ওয়ার্ড শিখতে হবে, রাজ্য, কিংডম, পর্ব, ফাইলাম বা ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। উপরের ধাপ যেন বড় একটা সেট, আর নিচের ধাপ হলো তার উপসেট। রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, আমরা ছোটবেলায় সেট পড়ছি। শ্রেণীর উপসেট হচ্ছে বর্গ, ইত্যাদি।
শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি এই কথাটাও খুবই ইম্পর্টেন্ট এবং এটা পদে চলে আসে। মানে নেস্টেড হায়ারার্কি হচ্ছে এমন একটা শ্রেণীবিন্যাসের পদ্ধতি যেখানে হচ্ছে উপরের সেট থেকে নিচের সেটটা তুলনামূলকভাবে ছোট হয় এবং অধিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়। তো এটাই হচ্ছে নেস্টেড হায়ারার্কি। এই সংজ্ঞাটাও পদে লাগে। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপে যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলোকে উজ্জ্ব রাখা হয়। সেভাবে লিখলে মানুষের হোমোসেপিয়েন্সের শ্রেণীবিন্যাস হবে এতটুকু। এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এটা গ এর জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা ঝাঁকা নাকা ঝাড়া মুখস্থ করতে হবে। আহ এটাকে আমরা লিখতে পারি টিটিএম। টিটিএম মানে কি আমাকে কেউ বলবা? টিটিএম মানে হচ্ছে টানা টানা মুখস্থ, আমরা টানা টানা মুখস্থ করে ফেলবো এটাকে। তো দেখো এখানে কি হচ্ছে, রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে হচ্ছে অ্যানিমেলস, আমরা জানি কারণ কি আমাদের কি থাকে, সুকেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট। আমাদের নিউক্লিয়াসে সুকেন্দ্রিক মানে হচ্ছে কি আমাদের কোষে নিউক্লিয়াস থাকে। আর কি থাকে, বহুকোষী থাকি আমরা, আমাদের বডিতে অনেকগুলো সেল থাকে। পরভুজি, পরভুজি মানে কি আমরা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এবং জটিল টিস্যু তন্ত্র আছে, মানে হচ্ছে আমাদের বডিতে যে টিস্যু ওগুলো হচ্ছে কমপ্লেক্স। আমাদের ফাইলাম বা পর্ব কি, কর্ডাটা, কারণ কি জীবনের কোনো এক পর্যায়ে হচ্ছে আমরা নটোকর্ডে থাকি। শ্রেণী, শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, কারণ কি বলতো, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং হচ্ছে লোম আর চুল আছে। আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলেছিলাম বা আজকেই বলেছিলাম হয়তো, যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় ম্যামালসরা এবং লোম আর চুল আছে। বর্গ, অর্ডার, প্রাইমেট। প্রাইমেট কি, আঁকড়ে ধরা উপযোগী হাত। আমাদের হাত দেখবা আমরা যখন পাহাড় থেকে ধরো হচ্ছে কখনো সিনেমাতে দেখবো যে যখন আমরা নিচের দিকে পড়ে যাই তখন আমরা আঁকড়ায় ধরতে পারি। এবং কি আমাদের দৃষ্টিশক্তি কম্পারেটিভলি উন্নত। এমন অনেক প্রাণী আছে, তোমরা যখন বড় হয়ে ঘাস ফড়িং করবা তখন দেখবা তারা কিন্তু দুই সময় দুই ভাবে দেখতে পায়। আবার দেখা যায় অনেক সময় আমরা শুনি কি মাছি অন্ধ, এমনকি শুনি পেঁচা রাতের বেলা দেখতে পায়। তো আমাদের দৃষ্টিশক্তি কম্পারেটিভলি উন্নত। আমাদের গোত্র ফ্যামিলি সেটা হচ্ছে কি হোমোনিডে, বা মানান ভুল করা যাবে না, এবং কোনটা কি এটাও ভুল করা যাবে না। এটা গয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে কি কিসের সাথে সাদৃশ্য আছে, শিম্পাঞ্জি, গরিলা, ওরাং এর সাথে আমাদের সাদৃশ্য আছে। গণ এবং প্রজাতি এই দুটো মনে রাখতে পারবা। কোন একটা ইসের, যেমন ধরো হচ্ছে আমরা যখন বৈজ্ঞানিক নাম করবো, দেখো এখানে যেমন ধরো আছে কি ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা স্যাটিফা, তাই না? তো ওরাইজা হচ্ছে কি জেনাস এবং স্যাটাইফা হচ্ছে স্পেসিস। কখনো স্পেসিস আগে থাকে না, জেনাস পরে থাকে না, সবার আগে সব নামের ক্ষেত্রে জেনাস আগে থাকে, দেন স্পেসিস থাকে। তো হোমোসেপিয়েন্স এর গণ হচ্ছে হোমো, আর প্রজাতি হচ্ছে সেপিয়েন্স, এটা তো আমরা বুঝতেই পারি। তাহলে কি থাকে, দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়, মানে আমাদের মস্তিষ্ক, আমাদের বডিটা যদি আমরা ডাইসেক্ট করি তাহলে দেখবো মস্তিষ্কটা এনাফ বড় এবং আমরা খাড়া পায়ে দুই পায়ে হাঁটতে পারি। তো এটা একটা ভালো জিনিস। আর স্পেসিস কেন, হোমোসেপিয়েন্স কেন আমরা, বলতো চওড়া এবং খাড়া কপাল। আমাদের কপালটা কি, ফ্রন্ট কপালটা, ফ্রন্ট ইয়ারটা চওড়া, আর কি আমাদের কপালটা খাড়া। খুলির হাড় হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা, মানে আমাদের খুলি যেটা সেটা হচ্ছে পাতলা, একটু পাতলা হয় এবং বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা একটু উন্নত, এটা তো বুঝতেই পারি। পুরো প্রজাতিকে শ্রেণীবিন্যাসের কোন ধাপে কেন অন্তর্ভুক্ত করা হলো তার কারণগুলো জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে জেনে নিতে হয় অবশ্যই। কারণ একটা প্রজাতির শ্রেণীবিন্যাস লেখা সবচেয়ে প্রচলিত রীতি এটাই, শিক্ষা সেটাকে আলাদা করে কারণগুলো লেখা হয় না। দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি মানে হচ্ছে কোন একটা নামে আমরা হচ্ছে গণ এবং প্রজাতি দুইটা একসাথে লিখবো, আর সেটাই হচ্ছে দ্বিপদ নামকরণ, মানে হচ্ছে একটা নামের মধ্যে দুইটা পদ থাকবে। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটিতে গণের নাম মানে হচ্ছে জেনাস এবং দ্বিতীয় অংশটিতে প্রজাতির নাম মানে হচ্ছে স্পেসিস। যেমন হচ্ছে কি গোল আলুর বৈজ্ঞানিক নাম ইম্পর্টেন্ট, সোলানাম টিউবারোসাম। আসলে আমরা এটাকে এখন বক্সে নিয়ে আসি কারণ তোমাদের একটু বুঝতে প্রবলেম। তো আসো, গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোস। এখানে সোলানাম হচ্ছে গণ না, প্রথমটা হচ্ছে কি গণনাম, এবং টিউবারোজম হচ্ছে কি প্রজাতির নাম। এখন আমি একটা প্রশ্ন করছি, তোমরা এটা কমেন্ট বক্সে আমাকে জানাবা, কাতলা কাতলা এই দুইটা হচ্ছে কি, কোনটা গণ কোনটা প্রজাতি? এখন দেখো এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে আমরা কি বলি, দ্বিপদ নাম। এবং নামকরণের প্রক্রিয়াকে কি বলি আমরা, দ্বিপদ নামকরণ বা বায়োনমিক্যাল নমেনক্লাচার। নামকরণ মানে হচ্ছে নমেনক্লাচার, আর দ্বি মানে হচ্ছে বাই, আর পদ মানে হচ্ছে নমিক্যাল, বায়োনমিক্যাল নমেনক্লাচার। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য কি, একটাই, সেটা হচ্ছে এই বৈচিত্র্যময় জীব জগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম কে রাখবে, বোটানিক্যাল কিছু একটা, তো আমরা তো জানি বোটানি। উদ্ভিদের নাম কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লাচার আইসিবি এর কর্তৃক। এবং প্রাণীর নাম কি রাখা হয়, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লাচার। এই দুটা মনে রাখতে হবে, প্রত্যেক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে।
প্রকৃতপক্ষে এই কোড পুস্তকাগারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দ হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। এখন আসুন, কত সালে? 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোয়াস লিনিয়াস কি একটা বই লিখছে, ওনার নামের বইয়ের নাম কি, স্পেসিস প্ল্যান্টারাম নামক বইটা রচনা করেছেন। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে। এখন আমাকে বলতে পারো, আপনি কিভাবে বুঝলেন এটা উদ্ভিদ বিজ্ঞানের? প্ল্যান্টারাম, প্ল্যান্ট মানে কি? প্ল্যান্ট মানে হচ্ছে গিয়ে উদ্ভিদ। তো এটা তো উদ্ভিদ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে। কারণ এই প্রকাশনের মাধ্যমে তিনি হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করে এবং কোন ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনি এই প্রথম গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি আসলে একটা খুবই ভালো আবিষ্কার। এখন এখানে দেখো কয়েকটা নামকরণের নিয়ম আছে, যেটা হচ্ছে ক, ক তো না খতে আসে, হতে আসে। যেমন একটা নাম বলে দিছে, যেমন হচ্ছে মাইশা মাইশা, যেমন আমার নাম মাইশা। তো মাইশা মাইশা এটা নামকরণের পদ্ধতি ব্যাখ্যা করে, এটা কিভাবে নামকরণ করা হলো ব্যাখ্যা করো। বা কোনো একজন টিচার বলেছেন যে তোমার খাতায় খরাটা উদ্দীপক, যেমন আছে রফিক একটা নাম লিখলো, সেটা নাম লিখলো হচ্ছে গিয়ে শিম্পাঞ্জি, অথচ রফিকের কাছে চাওয়া হয়েছিল একটা বৈজ্ঞানিক নাম। রফিকের শিক্ষক এটা কেড়ে দেন। এরপর রফিকের শিক্ষকের কাছে রফিক জানতে চাইলে রফিকের শিক্ষক বললেন যে নামকরণের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। তারপর তোমাকে ঘতে দিয়ে দিল যে কি পদ্ধতির কথা রফিকের শিক্ষক বললেন ব্যাখ্যা করো। তখন কিন্তু আমাদের এই প্রত্যেকটা পয়েন্ট, কয়টা পয়েন্ট আছে এখানে? 8টা পয়েন্ট। 8টা পয়েন্ট একদম সুন্দরভাবে নিজের মতো করে লিখতে হবে। আসো আমরা পড়ি। কি বলা হয়েছে? নামকরণ হচ্ছে ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। যেমন হচ্ছে মাইশা নাম কবিরা, আমার নামটা যেভাবে আমি বললাম ঠিক তেমনই ভাবে ল্যাটিন ভাষায় আইদার, নাহলে ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তরুণ বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার, কোন বিজ্ঞানী, এটা আমাদের মনে রাখতে হবে কারণ এটা আমাদের দেশের জন্য একটা গর্ব। সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন যা কেবল ঢাকায় পাওয়া যায়। ঢাকাতেই কেবলমাত্র ব্যাঙটা পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নাম করা হয়েছে জাকেরানা ঢাকা। জাকেরানা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী, প্রাণীবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা কে? কাজী জাকির হোসেন। কাজী জাকির হোসেনের প্রতি সম্মান দেখে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে। ওকে। বৈজ্ঞানিক নামের ২টা অংশ থাকবে। এ নাম্বার আশা করি ক্লিয়ার। বি নাম্বার কি বলা হয়েছে? বৈজ্ঞানিক নামের কিন্তু ২টা অংশ থাকবে। ওই যে দ্বিপদ নামকরণের রুলস যেটা, প্রথম অংশ থাকবে গণনাম এবং দ্বিতীয় অংশটির নামে প্রজাতির নাম। মানে ফার্স্টে থাকবে জিনাস এন্ড দেন দেয়ার উইল বি স্পেসিস। যেমন ইন অ্যাডিশন, যেমন হচ্ছে কি ল্যাবিও রহিতা। লাবিও, অনেকে হচ্ছে কি আবার মিমস বানায় না, লাবিও রহিতা। লাবিও হচ্ছে কি ল্যাবিও রহিতা কি রুই মাছের বৈজ্ঞানিক নাম, যেখানে ল্যাবিও হচ্ছে কি গণ এবং রহিতা হচ্ছে প্রজাতি। ২ নাম্বারটাও বুঝতে পারছি। ৩ নাম্বারটা কি? জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হয়। অনন্য মানে কি? ইউনিক হতে হবে। কারণ একই নাম ২ টি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। মানে হচ্ছে যেমন আমার নাম যদি হয় মাইশারাম কবিরাম, তাহলে হচ্ছে কি আমার ছোট বোনের নাম মাইশারাম কবিরাম রাখা যাবে না। অন্য কোনো একটা নাম রাখতে হবে। ডিফারেন্ট হইতে হবে। প্রত্যেকটা জীবের নামই হইতে হবে ইউনিক। এখন তুমি আমাকে বলতে পারো যে আপু ধরেন কারো একটা বোনের নাম হচ্ছে গিয়ে এক্স, স্পেসিস এর নাম হচ্ছে ডিফারেন্ট। তাহলে তো হচ্ছে ও অনন্য হইল না। কেন অনন্য হইলো? তো কারণ হচ্ছে স্পিসিস হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্ট হয়ে গেল না? এর জন্য তো হচ্ছে গিয়ে তোমার ইউনিক হইতে হবে। মানে হচ্ছে অন্তত গণের নামে হচ্ছে চেঞ্জ আনতে হবে। এখন দেখো ডি নাম্বার, পরেরটাতে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তো ডি নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে। মানে হচ্ছে গণের অক্ষর যেটা, সেটার যে ফার্স্ট লেটার, যেমন এখানে ল্যাবিওর এলটা ক্যাপিটাল হইতে হবে। আর বাকি অক্ষরগুলো ছোট হইতে হবে, যেমন এ বি ই ও প্রত্যেকটাই ছোট। আবার রহিতা, রহিতার কিন্তু কোনো অক্ষরে হচ্ছে গিয়ে বড় হইতে পারবে না, সবগুলো অক্ষর ছোট হতে হবে। এটাই বলছে। তো এখানে ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন পিঁয়াজের নাম হচ্ছে অ্যালিয়াম সেপা, সিংহ হচ্ছে গিয়ে প্যান্থেরা লিও। তো তোমরা বুঝতেই পারতেছো, এটাও বুঝছো আশা করি, যে হচ্ছে শুধু গণের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হতে হবে, নেক্সট লেটার বাকি সবগুলো হবে গিয়ে স্মল। আসো ৫ নাম্বার, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সবসময় ইটালিক অক্ষরে লিখতে হবে। মুদ্রণ মানে কি? যখন তোমার ছাপাবে, প্রিন্ট করবে বইতে, তখন হচ্ছে গিয়ে ইটালিকে লিখতে হয় সবসময়। যেমন হচ্ছে ধান কি ওরা ইজ স্যাটিভা, কাতল মাছ হচ্ছে কাটলা কাটলা, কাটলা কাটলা। এখন তোমাদেরকে আমি প্রশ্নটা যেটা করেছি ওটার উত্তর দিবে আমাকে। এফ নাম্বার, আশা করি আগেরটাও বুঝেছো। ই নাম্বার, এফ নাম্বার কি? হাতে লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। মানে হচ্ছে তোমরা যখন হাতে লিখবে পরীক্ষার হলে, তখন গণের নিচে একটা দাগ দিবা, প্রজাতির নিচে একটা দাগ দিবা। তাহলে নাম কি হলো? ওরাইজা স্যাটিভা, কাটলা কাটলা, দুটো নিচে আলাদা আলাদা। আর যখন প্রিন্ট করানোর কথা বলা হবে, তখন কাটলা কাটলা সবগুলাই তোমরা হচ্ছে কিসে লিখবা? ইটালিতে লিখবা। এফ নাম্বারটা বুঝতে পারছো? জি নাম্বার হচ্ছে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করে, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। আচ্ছা আমি বুঝাই বলি। যেমন আমার ক্লাসে ৩ জন মেয়ে আছে, মাইশা আর কি, মাইশা, রিতা, মিতা।
তো মাইশা হচ্ছে বাঘ আবিষ্কার করছে। মাইশা বাঘের নাম দিছে মাইশারা কবিরা। আর হচ্ছে রিতা নাম দিছে রিতা রিতা। আর মিতা নাম দিছে মিতা মিতা। আমি প্রথমে আবিষ্কার করছি। তার মানে বাঘের নাম হবে মাইশা কবিতা। মানে আমি যেহেতু প্রথমে আবিষ্কার করছি, তাই আমার দেওয়া নামটাই হচ্ছে বেশি প্রায়োরিটাইজড হবে। কারণ আগের দিনে কি হইতো বলতো? আগের দিনে তো আমাদের এত নেটওয়ার্ক সিস্টেম ছিল না বা কানেকশন ছিল না। দেখা গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কয়েকজন বিজ্ঞানী মিলে একই জিনিস আবিষ্কার করছে। তো সেই জন্য হচ্ছে কি, যাতে কোনো ধরনের কারোর মধ্যে chaos না হয়, তার জন্য যে প্রথমে আবিষ্কার করছে তার নাম অনুসারেই নাম দেওয়া হবে। তাকেই হচ্ছে গিয়ে অগ্রাধিকার আইন অনুসারে দেওয়া হবে। এখন আসে লাস্টের রুলস। যিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। মানে হচ্ছে যে হচ্ছে জীবের নাম দিছে, যে আবিষ্কারক, তার নাম হচ্ছে প্রকাশের সাল সহ, মানে হচ্ছে কত সালে প্রকাশ করা হয়েছিল নামটা, আর হচ্ছে ওই নামের শেষে তার নামের একটা ছোট্ট মানে ইনিশিয়াল সংযুক্ত করে দিতে হবে। যেমন কি হোমোসেপিয়েন্স এল, এল মানে হচ্ছে লিনিয়াস, ওরা ইজাসাইটাইভা এল, এটা হচ্ছে লিনিয়াস। তবে এখানে লিনিয়াস নামে সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে দৈনন্দিন গবেষণাতে তেমন একটা আগে দেখা যাইতো, এখন দেখা যায় না। এখন আসো কয়েকটি জীবের বৈজ্ঞানিক নাম। এগুলা তোমার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন না লাগলেও ইন্টারমিডিয়েটে তো লাগবেই, আর এখনো লাগবে। এভাবে মুখস্থ করবা। ধান হচ্ছে অরাইজা স্যাটিভা, অরাইজা স্যাটিভা। পাট কি? কর্করাস ক্যাপসুলারিস। আম হচ্ছে ম্যানগিফেরা, ম্যানগো থেকে ম্যানগিফেরা ইন্ডিকা, মনে করবা ইন্ডিয়ার জিনিস। কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফাইটাস। শাপলা নিমফিলা নওচিলি এনেন। জবা হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস। কলেরার জীবাণু কি? ভিব্রিও কলেরাই। ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আরশোলা হচ্ছে প্লেনিপ্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি কি? অ্যাপিস ইন্ডিকা। ইলিশ কি? টেনুয়ালোসা ইলিশা। পূর্ণ ব্যাংক কি? ডুক্টাপ্রাইনাস মেলানোস্টিকটাস, আগে বলা হয়তো বুফো মেলানোস্টিকটাস। দোয়েল হচ্ছে কপসিকাস অলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষ। সবচেয়ে ইম্পর্টেন্ট যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে বলবো এখানে সবগুলোই ইম্পর্টেন্ট। তবে ইলিশ, তারপর দোয়েল, তারপর শাপলা, কাঁঠাল, আম, পাট, ধান, মানে আমি যদি হিসাব করি তাহলে মোটামুটি সবই পড়া লাগছে। তো এগুলো হচ্ছে হাঁটতে বসতে লিখতে লিখতে পড়ে ফেললাম। ওকে, তো আমরা হচ্ছে একক কাজে এখানে আসলাম, পরিচিত একটা প্রাণীর নামকরণের ক্ষেত্রে কি কি ধাপ অনুসরণ করবো ছুটি সব ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে হবে। এখন আসো আমরা একটা নমুনা প্রশ্নগুলো সলভ করি। বহু নির্বাচনী প্রশ্নে কি বলা হয়েছে? জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে এন্টোমোলজি। এন্টোমোলজি কি? কীটতত্ত্ব। প্যারাসাইটোলজি মানে হচ্ছে পরজীবী নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি কি? হরমোন নিয়ে আলোচনা করা হয়। মাইক্রোবায়োলজি কি? অণুজীব নিয়ে আলোচনা করা হয়। শ্রেণীবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জীবের উপাদান সম্পর্কে জানা। অবশ্যই জীবের নামকরণ করতে পারা অবশ্যই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। জীবের নামকরণ করতে পারা না, এটা ভুল। এটা হচ্ছে ধ্রুপদ নামকরণ। দেখো শ্রেণীবিজ্ঞান বিন্যাসের আমরা কি পড়ছিলাম? উদ্দেশ্য পড়ছিলাম না নেক্সট ক্লাসে? দেখো তো এখানে হচ্ছে আমরা নামকরণে কিছু পাচ্ছি কিনা। পাচ্ছি, দেখেছো? আবু পড়ি না, পড়াশোনা করি না, নামকরণের ব্যবস্থা করার এটা আছে। তো তাহলে হচ্ছে কি হলো? তাহলে হচ্ছে ওই নামকরণের বিষয়টাও চলে আসলো, জীবের নামকরণ করতে পারা। আর কি হলো? জীব বিজ্ঞানের জ্ঞানকে বিস্তারিত ভাবে উপস্থাপনা করা। অবশ্যই তাহলে তিনটেই সঠিক। এখন দেখ এখানে কি কি আছে, ৩ আর ৪ নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে। ওকে, নিচের চিত্র তো জিনিসটার নাম কি? এটা তো আমার দেখে ব্যাকটেরিয়া মনে হচ্ছে। আচ্ছা, নিচের প্রথম চিত্রে প্রদর্শিত জীবটার নাম হচ্ছে কি? ব্যাকটেরিয়া। দ্বিতীয় চিত্রে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য কি? খাদ্য তৈরিতে সক্ষম, সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। ভ্রূণ গঠনের মাধ্যমে নতুন জীবের জন্ম হয়। নো, ভ্রূণ গঠনের মাধ্যমে নতুন জীবের জন্ম হবে কিভাবে? যে কোনো ভ্রূণই গঠন হয় না, এটা কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন করে, আর মাইটোসিসের মাধ্যমে অযৌন প্রজনন করে। এটা কি বলতো? ডায়াটম। আর এটা কি রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তার মানে এক আর তিন হবে। শ্রেণীবিন্যাসবিদ্যা কাকে বলে? উত্তর দিবা। বংশগতিবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? বংশগতিবিদ্যা অবশ্যই ভৌত জীববিজ্ঞান, যেটা যেটা আমরা পড়ছি। এবং অধিপক্ষ প্রথম চিত্রের জীবটি কোন রাজ্যের? এটা কোন রাজ্যের আমাকে জানাবা। এটা কি? এটা অ্যামিবা, তাহলে এটা কি? প্রতিষ্ঠা রাজ্যের। দ্বিতীয় এবং তৃতীয় চিত্র আমি তোমাকে বলছি না যে এই দুটার মধ্যে, কিংবা হচ্ছে ফানজে প্ল্যান্টি অ্যানিমিলিয়া, এই দুইটার, এই লাস্টের তিনটা রাজ্যের মধ্যে হচ্ছে কম্পারিজন আসে, কোনটা উন্নত? অবশ্যই প্ল্যান্টি উন্নত। কেন উন্নত? এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস আছে, এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার গ্রহণ করে, এরা হচ্ছে কি জটিল খাদ্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার তৈরি করে, এদের উপর পুরো পৃথিবীটা নির্ভরশীল। এবং কি এরা হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিশিষ্ট, এরা হচ্ছে এদের প্রজনন ক্ষমতা উন্নত। তাহলে এখানে যদি ৫-৬টা পয়েন্ট হয়ে যায় তাহলেই হচ্ছে লেখা যায়। এখন আসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত প্রাণী? আমি যতটুকু জানি হোমিনিডাই। এখন যদি না পারি তাহলে তো মান সম্মান শেষ। আসলে দেখি বর্গ হচ্ছে, দেখছো পারি? প্রাইমেট। দেখছো আমি
9 এ পড়তাম কোন ক্লাসে? আরো ৩-৪ বছর আগে, ৫ বছর আগে, ৩-৪ বছর আগে। আর বর্গ হচ্ছে কি? প্রাইমেট। এটা কি? আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃষ্টিশক্তি comparatively উন্নত। এটাই আমাদের ব্যাখ্যা করতে হবে। দেখলা? এখানে নেস্টেড হায়ারার্কি থেকে কত ইম্পোর্টেন্ট প্রশ্ন চলে আসতেছে। মৎস্য বিজ্ঞান, জীববিজ্ঞানের কি ফলিত শাখা? ব্যাখ্যা করো কেন? কারণ হচ্ছে ফিশারিজ নিয়ে এগুলো সব কাজ হয়। তা ফিশ নিয়ে জানতেছো তুমি হচ্ছে কি ইসে কি জানি বলে তুমি হচ্ছে ভৌততে জানতেছো আর এটার ইমপ্লিমেন্টেশন করতেছে হচ্ছে গিয়ে মৎস্য বিজ্ঞানে। জীবের শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা পয়েন্ট করে লিখবা। নেস্টেড হায়ারার্কি এটা তুমি জানো এটা কি? মানে রাজ্যগুলোকে বিভিন্ন জীবগুলোকে সহজে বিন্যস্ত করার যে ধাপ ওটা নেস্টেড হায়ারার্কি। না দ্বিপদ নামকরণ প্রয়োজন কেন? এটাও তুমি জানো। ওটাও ব্যাখ্যা করে দিবে। তো আজকের মতো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, প্রথম অধ্যায়। তো আশা করছি তোমরা ক্লাসটা এনজয় করেছো। কোনো কিছু না বুঝে থাকলে আপুকে জানাতে দ্বিধাবোধ করবে না। কমেন্ট সেকশন ইজ ওপেন ফর ইউ অল। আর আপুর ক্লাস করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ। আসসালামু